নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ভারতের গণতন্ত্র কি শেষ হয়ে যাচ্ছে? আপনি সকালে উঠে খবরের কাগজ খুললেন, চায়ের কাপে চুমুক দিতে দিতে পড়ছেন, আর হঠাৎ একটা খবর আপনার চোখ আটকে দিল। তৃণমূলের ১৯ জন সাংসদ দল ছাড়ছেন। আপনি ভাবলেন, আচ্ছা, হয়তো দলের ভেতরের মতবিরোধ, হয়তো নেতৃত্বের সংকট। রাজনীতিতে এটা তো হয়েই থাকে। কিন্তু তারপর আরেকটা খবর এলো, সাংসদ প্রতি ৫ কোটি টাকা। এখন আপনি চায়ের কাপটা নামিয়ে রাখলেন, কারণ এটা আর দলের ভেতরের মতবিরোধ না, এটা আর রাজনৈতিক আদর্শের প্রশ্ন নয়, এটা একটা সরাসরি ক্রয় বিক্রয়। একটা বাজার যেখানে পণ্য হলো জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। আপনি যাকে ভোট দিয়েছিলেন সেই মানুষটা আজ বিক্রি হয়ে গেছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বন্ধুরা। বন্ধুরা, এর আগে শিবসেনা ভাঙা হয়েছে, তারপর এনসিপি, তারপর আম আদমি পার্টি, আর এখন তৃণমূল, আর সামনে আরো অনেক আছে। একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, একটা পরিকল্পনা কার্যকর হচ্ছে, একটা দাবার ছক সাজানো হচ্ছে, যার শেষ চালে ভারতের সংসদীয় গণতন্ত্রটাই বোর্ড থেকে সরিয়ে দেওয়া হতে পারে। আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা সেই পুরো ছকটাকেই উন্মোচন করব। কিভাবে সাংসদ কেনা হচ্ছে, কত টাকায়, কে কিনছে, কোথায় বসে এই অপারেশন পরিচালিত হচ্ছে, এবং সেই পুরো খেলার আসল উদ্দেশ্যটাই কি, সেটা জানলে আপনার গায়ে হয়তো কাঁটা দিয়ে উঠতে পারে। তো চলুন ভিডিওটা শুরুই করা যাক। কিন্তু শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে যা বলবো সেটাই আসল কথা। ২০১৪ সালের মে মাস, নরেন্দ্র মোদী প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে সংসদ ভবনে প্রবেশ করছেন। ক্যামেরার সামনে তিনি সিঁড়িতে থামলেন, মাথা নত করলেন, কপাল ঠেকালেন সাংসদের সিঁড়িতে। বন্ধুরা, পুরো দেশ এই দৃশ্য দেখলো। নরেন্দ্র মোদী বললেন, এই সংসদ ভবন একটি পবিত্র মন্দির, এখানে ভারতের মানুষের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়। সেদিন অনেকের চোখ ভিজে গিয়েছিল। মানুষ ভেবেছিল এই নেতা আলাদা, এই নেতা সত্যিই দেশকে ভালোবাসবেন। কিন্তু আজ ১ দশক পরে সেই একই সংসদে কি হচ্ছে বন্ধুরা? সেই পবিত্র মন্দিরের ভেতরে এখন চলছে এক অন্ধকার বাজার, যেখানে সাংসদদেরকে কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এবং যারা বিক্রি হতে রাজি নয় তাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। এটা কোনো বিরোধী দলের অভিযোগ নয় বন্ধুরা, এটা তৃণমূল কংগ্রেসের নিজের সাংসদের মুখের কথা। প্রবীণ রাজনীতিবিদ কীর্তি আজাদ নিজেই বলেছেন, আমাকেও অফার দেওয়া হয়েছিল, আমি প্রত্যাখ্যান করেছি। তাহলে বুঝুন, যিনি প্রত্যাখ্যান করেছেন তিনি বলছেন, যারা গ্রহণ করছেন তারা তো চুপ থাকবেনই, এটাই তো স্বাভাবিক। এবার একটু বিস্তারিত আসি। সবার প্রথমে যে প্রশ্নটা উঠে আসে বন্ধুরা, সেটা হলো তৃণমূলের মোট কতজন সাংসদ এই অপারেশনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠছে। সংখ্যাটা হলো ১৯। এই ১৯ জনই কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি। এই ১৯ জনের প্রত্যেককেই আলাদা আলাদাভাবে কিন্তু টার্গেট করা হয়েছে, তাদের দুর্বলতা চিহ্নিত করা হয়েছে, এবং সেই অনুযায়ী অফারও তৈরি করা হয়েছে। এর আগে একটা ঘটনা ঘটেছে আম আদমি পার্টিতে, সেখানে ৭ জন সাংসদ এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন বলে অভিযোগ আছে। এবং দুটো ঘটনা মিলিয়ে দেখলে একটা জিনিসই স্পষ্ট হয়ে যায়, এটা কোনো আকস্মিক সুযোগ নেওয়া নয়, এটা একটা সুপরিকল্পিত ধারাবাহিক অপারেশন। একটা প্রশ্ন এরপরে শুধুই মাথায় আসছে, সেটা হলো, এতগুলো সাংসদ কি শুধুই টাকার লোভে দল ছাড়তে রাজি হয়েছেন, নাকি এর পেছনে আরো কিছু গভীর তথ্য আছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের বুঝতে হবে অফারগুলো ঠিক কেমন ছিল, এবং যারা রাজি হননি তাদের সঙ্গে ঠিক কি কি হয়েছিল। কীর্তি আজাদ ক্রিকেটার থেকে একজন বিশিষ্ট রাজনীতিবিদ, আগে বিজেপিতে ছিলেন, এখন তৃণমূলে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ তিনি যা বলেছেন সেটা কোনো গুজব নয়, এটা একজন বর্তমান সাংসদের কিন্তু সরাসরি বয়ান। কীর্তি আজাদের কথা অনুযায়ী প্রতিটি সাংসদের জন্য আলাদা আলাদা প্যাকেজ তৈরি করা হয়েছিল। প্যাকেজ নম্বর ১, যাদের ভাবমূর্তি ভালো, কোনো মামলা নেই, সমাজে পরিচিতি আছে, তাদের জন্য এককালীন ৫ কোটি টাকা। শুধু একটাই কাজ করতে হবে, একটা কাগজে সই করতে হবে। ৫ কোটি এককালীন নগদ। ভাবুন একবার বন্ধুরা, একজন সাংসদের ৫ বছরের মোট বেতন কত? হিসেব করলে সম্মানী, ভাতা সব মিলিয়ে হয়তো ২ থেকে ২.৫ কোটি টাকা। আর এখানে শুধু একটা সইয়ের বিনিময়ে ৫ কোটি টাকা। অর্থনৈতিকভাবে এটা একটা অত্যন্ত আকর্ষণীয় এবং শক্তিশালী অফার। বিশেষ করে যাদের পরিবার আছে, সন্তান আছে, ভবিষ্যতের চিন্তা আছে, তাদের কাছে কিন্তু এই অফারটা যথেষ্ট শক্তিশালী। প্যাকেজ নম্বর ২, যাদের বিরুদ্ধে মামলা আছে, তদন্ত চলছে, ইডি বা সিবিআই নজরে আছেন, তাদের জন্য ভিন্ন প্যাকেজ। টাকা কম, মাত্র ৫০ লক্ষ, কিন্তু সাথে একটা অমূল্য উপহারও রয়েছে, সমস্ত মামলা তুলে নেওয়া হতে পারে।
এটা আরো বেশি কার্যকর, কারণ টাকা তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মাথার ওপর থেকে মামলার খাড়া সরে গেলে সেটার মূল্য কিন্তু অনেক বেশি। জেল থেকে মুক্তি, সম্পদ বাজেয়াপ্ত না হওয়া, পরিবারের নিরাপত্তা, এই ভয়টাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে। প্যাকেজ নম্বর 3, কিছু সাংসদকে এককালীন টাকা না দিয়ে মাসিক কিস্তিরও ব্যবস্থা করা হয়েছে। প্রতি মাসে 10 লক্ষ টাকা, যতদিন সাংসদ পদে থাকবেন। 5 বছরে মোট 5 থেকে 6 কোটি টাকা হবে। এই 3টি প্যাকেজ দেখলেই স্পষ্টভাবে বোঝা যায় এটা কতটা সুপরিকল্পিত পরিকল্পনা। প্রতিটি মানুষের দুর্বলতা আলাদা আলাদা, কেউ টাকার লোভে পড়েন, কেউ ভয়, কেউ নিরাপত্তার জন্য, এবং সেই অনুযায়ী অফারটাকেও কাস্টমাইজ করা হলো। कि जो पहले 8 है उसमें कितने को ब्राइब दी, कितनों को 5-5 करोड़ दिया गया और कितनों को 50 लाख में कर दिया गया, कितनों को तुमने 10 लाख रुपए महीने पे सेट किया। ये सारी चीजें तो मेरे को मालूम है, किसी दिन खोलूंगा ना। जिन एमपीओ ने साइन नहीं किया था उनके घर में बीजेपी के लोग बैठे हुए थे, पुलिस बाहर से गार्ड कर रही थी उनको। बहुतों को तो घर तोड़ दिए गए, भंगचूर कर दिया गया, फैमिली को डराया धमकाया गया। बहुत सारे तो डर के आए हैं। लिस्ट देख लो, पहले 8 तो मान गए जो थे, उसमें 3 है भापी हालदार है जिसका तो घर पर पूरा तोड़ दिया, तो कांप रहा था। কিন্তু বন্ধুরা, যারা এই 3টে প্যাকেজের কোনোটাতেই রাজি হলো না, তাদের জন্য আছে চতুর্থ পদ্ধতি, সেটা হলো ভয়। বাপি হালদারের কথা মনে করুন। তরুণ সাংসদ এই অপারেশনের কথা জানতে পেরে বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন। ভাবলেন আমি থাকবো না, তাহলে আর আমাকে চাপ দিতে পারবে না। কিন্তু এরা কি এতই সরল? তার পরিবারকে হুমকি দেওয়া হলো, পুলিশ পাঠানো হলো বাড়িতে, এবং বাড়ি ভাঙচুর করা হলো। শেষ পর্যন্ত কি হলো? প্রাণের ভয়, পরিবারের নিরাপত্তার কথা ভেবে তিনি সই করতে বাধ্য হলেন। এটা কি রাজনীতি নাকি সংগঠিত সন্ত্রাস? এই পুরো অপারেশনটি কোথা থেকে পরিচালিত হচ্ছিল? কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদবের বাড়ি থেকেই। একজন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি থেকে বিরোধী দলের সাংসদদের কেনাবেচার অপারেশন চালানো হচ্ছে। এটা কতটা নির্লজ্জ প্রকাশ্যে হচ্ছে সেটা একবার ভাবুন। বন্ধুরা, কোনো লুকোচুরি নেই, কোনো ভয় নেই, কারণ ভয় পাওয়ার কিছু নেই। যারা আইন বানায়, যারা আইন প্রয়োগ করে, তারাই তো এই কাজটা করছে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 19 জন সাংসদ কি শুধু টাকার লোভেই দল ছেড়েছেন, নাকি এর পেছনে আরো কোনো কারণ আছে? এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের বুঝতে হবে দল ত্যাগ বিরোধী আইনটা আসলে কিভাবে কাজ করে। ভারতের সংবিধানের 10ম তফসিল অনুযায়ী কোনো সাংসদ যদি দল ছাড়েন এবং দলের মোট সদস্যের 2/3 একসাথে না যান, তাহলে তার সাংসদ পদ বাতিল হয়ে যায়। তৃণমূলের মোট লোকসভা সাংসদ ছিল প্রায় 29 জন। 2/3 মানে অন্তত 19 থেকে 20 জন। এই সংখ্যাটা কাকতালীয়? মোটেও নয় বন্ধুরা। ঠিক এই সংখ্যাটা পূরণ করার জন্যই এত বড় অপারেশন চালানো হয়েছে, কারণ এই সংখ্যায় পৌঁছতে পারলে আইনি সুরক্ষা থাকবে, কেউ সদস্য পদ হারাবেন না, নতুন গ্রুপ হিসেবে স্বীকৃতি মিলবে। এটা আইনের ফাঁক ফোকর ব্যবহার করে আইনকেই পরাজিত করার কৌশল। তৃণমূলের অধ্যায় শেষ হওয়ার আগেই পরবর্তী অধ্যায়ের পরিকল্পনা শুরু হয়ে গেছে। এবার একটু মহারাষ্ট্রের দিকে তাকাই বন্ধুরা। মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ি জোটে 3টি দল আছে, কংগ্রেস, উদ্ধব ঠাকরে শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপি। কংগ্রেসের 99 জন সাংসদ আছেন। এই মুহূর্তে তাদের একা ভাঙা কিন্তু খুবই কঠিন, বড় সংখ্যার সুরক্ষা আছে। কিন্তু উদ্ধব ঠাকরে শিবসেনায় আছে মাত্র 9 জন সাংসদ, এবং খবর হলো এই 9 জনের মধ্যে 7 জন ইতিমধ্যে একনাথ সিন্ডের শিবসেনা শিবিরের সাথে যোগাযোগ রাখছেন। মানে উদ্ধব ঠাকরের হয়তো মাত্র 2 জন বিশ্বস্ত সাংসদ বাকি আছেন। যে উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন, যার পরিবার দশকের পর দশক ধরে শিবসেনা গড়েছেন, তার দলই এখন কার্যত অস্তিত্বের সংকটে রয়েছে। এবং শরদ পাওয়ারের এনসিপি, তার খবরটা কি? শরদ পাওয়ার ভারতীয় রাজনীতির অন্যতম অভিজ্ঞ, চতুর এবং পরিণত রাজনীতিবিদ, যিনি কিনা 2023 সালেই দেখেছেন তার নিজের ভাইপো অজিত পাওয়ার দলের একটা বড় অংশ নিয়ে বিজেপির করে বসে পড়েছেন। এখন সেই ক্ষতিগ্রস্ত এনসিপিতে বাকি আছে মাত্র 8 জন সাংসদ, এবং তারাও নিরাপদ নন। শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুরে নিজেই বলেছেন, আমরা এই পরিস্থিতির সাথে সুপরিচিত। আগেও শিবসেনা ভাঙা হয়েছে, এনসিপি ভাঙা হয়েছে, এখন তৃণমূল। কিন্তু পরিচিত হলেই কি প্রতিরোধ করা যায়? এই প্রশ্নটা আসা স্বাভাবিকভাবে উচিত। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসছে একটা সম্ভাব্য সমাধান, এনসিপিকে কংগ্রেসের সাথে একত্রীভূত করে দেওয়া। এটাকে বলা হচ্ছে সিদ্ধারামাইয়া ফর্মুলা। কর্ণাটকে কংগ্রেস এবং জেডিএস এর যে একত্রীকরণ হয়েছিল, সেখানে সিদ্ধারামাইয়াকে মুখ্যমন্ত্রী পদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবং বন্ধুরা সেই ফর্মুলাও কিন্তু কার্যকর হয়েছিল। মহারাষ্ট্রেও একই পদ্ধতি। সুপ্রিয়া সুলেকে কি ভবিষ্যতে মুখ্যমন্ত্রী পদের প্রতিশ্রুতি দেওয়া হবে? এটা যদি হয়, তাহলে শরদ পাওয়ারের দলের 8 জন সাংসদ কংগ্রেসের 99 সাংসদের সাথে মিশে যাবেন, ভাঙানো কঠিন হবে। কিন্তু এই সমীকরণে আরো একটা বড় ভয় আছে,
নীতিশ কুমারের জেডিইউ। নীতিশ কুমার এখন এনডিএ জোটে আছেন, কিন্তু নীতিশ কুমার কখনো স্থির থাকেন না, এটা সবাই জানেন। তিনি এর আগেও জোট বদলেছেন। তাহলে বন্ধুরা, বিজেপির পরিকল্পনাটা নীতিশ কুমারকে ঘিরে ঠিক কিরকম? খবর হলো, নীতিশ কুমার যদি কখনো জোট ছাড়ার কথা ভাবেন, তার আগেই জেডিইউর 8 থেকে 10 জন সাংসদকে বিজেপিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। মানে নিজেদের জোট সঙ্গীকেও কিন্তু ছাড়া হচ্ছে না। বন্ধু হোক বা শত্রু, কেউই নিরাপদ নয়। যেই মুহূর্তে তারা বোঝা হয়ে যাবেন, সেই মুহূর্তেই তাদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা তৈরি। এই পুরো পরিস্থিতির বিশ্লেষণ করতে গিয়ে আরেকটা নাম সামনে আসছে। মহারাষ্ট্রের বিরোধী নেতারা বিশেষভাবে ঝুঁকিতে কেন? কারণ তাদের রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, সুগার মিল, কোঅপারেটিভ ব্যবসা। এই ব্যবসাগুলো ইডি বা সিবিআই এর তদন্তের আওতায় আনা অত্যন্ত সহজ, এবং একবার তদন্ত শুরু হলে রাজনীতিবিদ রাতে ঘুমোতে পারবেন না। তখন আর টাকা লাগে না, তখন শুধু একটা ফোন কলেই কাজ হয়। এবার আমরা একটু গভীরে যাব বন্ধুরা। জয়নারায়ণ ব্যাস গুজরাটের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী, নরেন্দ্র মোদীকে ব্যক্তিগতভাবে চেনেন 45 থেকে 50 বছর ধরে। তিনি যা বলছেন সেটা শুধু একজন রাজনৈতিক বিশ্লেষকের মতামত নয় বন্ধুরা, এটা একজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য। ব্যাস বলেছেন, দল ভাঙা বিজেপির কাছে নতুন কিছু নয়। মহারাষ্ট্রে হয়েছে, কর্ণাটকে হয়েছে, গোয়ায় হয়েছে, এটা তাদের একটা প্রমাণিত কৌশল। কিন্তু শুধু কৌশলের কথা বললেই হবে না, এই কৌশলের পেছনের মানসিকতাটা বোঝা দরকার। মোদীর রাজনৈতিক যাত্রার দিকে তাকান বন্ধুরা। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি 2001 থেকে 2012 সাল পর্যন্ত ছিলেন। 2007 সালের পর তিনি যখন পূর্ণ ক্ষমতা পেলেন, তখন কি ঘটলো? একে একে সরিয়ে দেওয়া হলো কেশুভাই প্যাটেলকে, শঙ্কর সিনহা বাঘেলাকে, সঞ্জয় যোশীকে। এরা প্রত্যেকেই এক সময় মোদীর রাজনৈতিক পথের সহযাত্রী ছিলেন। কেউ কেউ তার গুরুত্বস্থানীয় ছিলেন, কিন্তু যখনই তারা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হলো। এবং বন্ধুরা, সবচেয়ে বড় উদাহরণ হলো লালকৃষ্ণ আদবানি, যিনি ছিলেন মোদীর রাজনৈতিক পিতৃতুল্য, যার হাত ধরে মোদীজি জাতীয় রাজনীতিতে এসেছিলেন। সেই আদবানিকেও ক্ষমতার কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। ব্যাস বলেছেন, মোদী তার বন্ধুদের কখনো ভোলেন না। আদানির কথা ভাবুন, আদানি গ্রুপ গুজরাটে কিভাবে বেড়ে উঠেছে সেটা কারোর অজানা নয়। এটা হলো বন্ধুত্বের পুরস্কার। কিন্তু শত্রুদেরও কিন্তু ক্ষমা করেন না। একবার যাকে শত্রু মনে করেছেন, সেই তালিকা থেকে কাউকে কখনো বের করানো হয়নি। এই মানসিকতা নিয়েই তিনি দিল্লিতে এসেছেন। এই মানসিকতা নিয়েই তিনি পুরো ভারতকে শাসন করছেন। কিন্তু ব্যাসের আলোচনায় একটা তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা সাধারণত আলোচনায় আসে না। সেটা হলো আরএসএস, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। অনেকে মনে করেন এটা শুধু মোদী সাহেব ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার খেলা, কিন্তু ব্যাস বলছেন, না বন্ধুরা, এর পেছনে আরএসএস এর শীর্ষ নেতৃত্বের পূর্ণ নীতিগত সম্মতি আছে। আরএসএস কি চায়? একটি শাসন ব্যবস্থা যেটা সম্পূর্ণ একজন ব্যক্তির নিয়ন্ত্রণে থাকবে, এবং সেই ব্যক্তিকে আরএসএস প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করবে। আজ সেই ব্যক্তি মোদী, কাল অন্য কেউ হতে পারেন, কিন্তু আরএসএস এর নিয়ন্ত্রণ থাকবে। এটা একটি দীর্ঘমেয়াদী প্রকল্প। এটা শুধু 2024 বা 2029 নিয়ে নয়, এটা ভারতের রাজনৈতিক কাঠামোটাই বদলে দেওয়ার পরিকল্পনা। এবার আমরা সেই জায়গায় এলাম যেটা জানলে আপনার বুকের ভেতরটা হয়তো কেঁপে উঠতে পারে। এই পুরো অপারেশনের, অর্থাৎ সাংসদ কেনা, দল ভাঙা, বিরোধীদের দুর্বল করা, এর পেছনের আসল সত্যিটা কি? অনেকে ভাবছেন হয়তো 2029 সালের নির্বাচনে বড় সংখ্যাগরিষ্ঠতা পাওয়া। আবার অনেকে ভাবছেন সীমানা পুনর্নির্ধারণ বিল পাশ করানো, দক্ষিণ ভারতের আসন কমিয়ে উত্তর ভারতে আসন বাড়ানো। কিন্তু ব্যাস বলছেন, এগুলোর কোনোটাই নয়। এটা সীমানা পুনর্নির্ধারণের জন্য নয়, কারণ সীমানা পুনর্ধারণ করলে দক্ষিণ ভারতে এমন একটা গণবিক্ষোভ হবে যেটা সামলানো কঠিন হয়ে যাবে, সেটা রাজনৈতিকভাবে বিপজ্জনক। তাহলে কোনটা? লক্ষ্য হলো ভারতের শাসন ব্যবস্থাটাই পরিবর্তন করা, সাংসদীয় গণতন্ত্র থেকে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় যাওয়া, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। মডেলটা কোথা থেকে আসছে? না, রাশিয়া থেকে, পুতিন মডেল। পুতিনের রাশিয়ায় কি হয়? নির্বাচন হয়, সাংসদ আছে, আদালত আছে, সংবিধান আছে, কিন্তু সবকিছু একজন মানুষের ইচ্ছার অধীন। সেই মানুষটার নাম হলো পুতিন। সংসদ ভোট দেয়, কিন্তু পুতিনের ইচ্ছার বিরুদ্ধে কোনো বিলই পাশ হয় না। আদালত রায় দেয়, কিন্তু পুতিনের স্বার্থের বিরুদ্ধে কোনো রায় বাস্তবায়িত হয় না। এই মডেলটা ভারতে আনতে হলে কি দরকার? সংবিধান সংশোধন। এবং সংবিধান সংশোধন করতে হলে লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগে, মানে 362টি আসন। বিজেপির এখন আছে 240টির মতো, অনেক দূরে। কিন্তু যদি বিরোধী দলগুলো ভেঙে দেওয়া যায়, যদি তাদের সংসদদের কিনে নেওয়া যায়, যদি জোট সঙ্গীদেরকে নিজের দিকে টেনে রাখা যায়, তাহলে কি 362টা পৌঁছানো সম্ভব? এই একটাই হিসেব কষা হচ্ছে। এই লক্ষ্যটা মাথায় রেখে এই অপারেশনগুলো চলতে আছে। এখন প্রশ্ন হলো, সত্যি কি এটা সম্ভব?
সত্যি কি ভারতের রাষ্ট্রপতি শাসিত সরকার আসতে পারে? ইতিহাসের দিকে তাকান তাহলে। 1975 সালে ইন্দিরা গান্ধীর সময় জরুরি ব্যবস্থার কথা আপনাদের মনে আছে? তখন মানুষ ভেবেছিল এটা অস্থায়ী, কিন্তু যদি 1977 সালে নির্বাচন না হতো, যদি বিরোধীরা ঐক্যবদ্ধ না হতো, তাহলে কিন্তু ইতিহাস অন্যরকম হতে পারত। এবার পার্থক্যটাই দেখুন। 1975 সালে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে একটা শক্তিশালী বিরোধী আন্দোলন ছিল, জয়প্রকাশ নারায়ণ ছিলেন মিডিয়ার একটা অংশ ছিল, কিন্তু আজ বিরোধী দলগুলো ভাঙছে, মিডিয়ার বড় অংশ আজকে নিয়ন্ত্রিত, সুশীল সমাজ চাপে আছে, সুপ্রিম কোর্ট অনেক ক্ষেত্রেই নিষ্ক্রিয়। পরিস্থিতি কি আগের চেয়ে বেশি বিপজ্জনক? এই প্রশ্নের উত্তর দেওয়া অবশ্যই কঠিন, কিন্তু প্রশ্নটা তোলা অবশ্যই জরুরি। কিন্তু শুধু ভয় দেখালেই তো হবে না। এই পরিস্থিতিতে কি সত্যিই কোনো প্রতিরোধ সম্ভব, নাকি সবকিছুই হারিয়ে যাবে? বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেগুলো মাথায় রাখা দরকার। প্রথমত, 2024 সালের নির্বাচনের ফলাফল। মোদী সরকার তৃতীয়বার এলেও একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। তিনি এখন জোটের ওপর নির্ভরশীল। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এই দুজন না থাকলে সরকার টিকবে না। এই দুর্বলতা ছোট নয় কিন্তু। দ্বিতীয়টি হলো বিরোধীদের নিজস্ব ভুল। ইন্ডিয়া অ্যালায়েন্স গঠিত হয়েছিল বেশ কয়েকটি আশার সাথে, কিন্তু সেই জোট এখনো পর্যন্ত একটা সমন্বিত শক্তিশালী বিকল্প হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেনি। বিরোধী নেতারা যদি নিজেদের মধ্যেই ঐক্য রাখতে না পারেন, তাহলে বাইরের আঘাত ঠেকানো যথেষ্ট কঠিন। তৃতীয়ত, জনগণের সচেতনতা। এই ভিডিওটা আপনি দেখছেন, হাজার হাজার মানুষ এই ধরনের তথ্য পাচ্ছেন, সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে। যতক্ষণ মানুষ জানছেন, প্রশ্ন করছেন, ততক্ষণ গণতন্ত্রের একটা রক্ষা কবচ টিকে রয়েছে। চতুর্থত, বিচার বিভাগ। সুপ্রিম কোর্ট অনেক ক্ষেত্রেই কিন্তু সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে। নির্বাচনী বন্ড মামলায় সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছেন। বিচার বিভাগ পুরোপুরি নত হয়নি, কিন্তু এই প্রতিরোধগুলোই কি যথেষ্ট? একটা সৎ উত্তর দিতে হবে। এই মুহূর্তে নিশ্চিত করে বলা কঠিন, কারণ যে গতিতে এবং যেভাবে বিরোধী দলগুলো দুর্বল হচ্ছে, সেটা যথেষ্ট উদ্বেগজনক। এটা অস্বীকার করলে আসলে পরিস্থিতির গুরুত্বকেই স্বীকার করা হয়। এই ভিডিওতে আমরা যে তথ্যগুলো দিয়ে আলোচনা করলাম, সেগুলোর একটা বড় অংশ বিরোধী পক্ষের বক্তব্য থেকে সামনে আসছে। একটা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি রাখতে হলে প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন হলো, এই অভিযোগগুলোর প্রমাণ কতটা শক্তিশালী? কীর্তি আজাদ বলেছেন তাকে অফার দেওয়া হয়েছিল, কিন্তু তিনি কোনো নথি বা রেকর্ডিং প্রকাশ করেননি। রাজনৈতিক বিবৃতি আর আদালতযোগ্য প্রমাণ কিন্তু এক জিনিস নয়। দ্বিতীয় প্রশ্ন, যারা দল ছেড়েছেন তাদের নিজস্ব কারণ কি? তৃণমূলের ভেতরে কি কোনো অভ্যন্তরীণ অসন্তোষ ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কি কোনো প্রশ্ন ছিল? সব সাংসদই কি শুধু টাকার জন্য গেছেন, নাকি কেউ কেউ সত্যিকারের রাজনৈতিক মতবিরোধ থেকেও গেছেন? তৃতীয় প্রশ্ন, বিরোধী দলগুলো কি নিজেরা সবসময় পরিষ্কার? ভারতের রাজনীতিতে দল ভাঙানো শুধু বিজেপিই করেনি, কংগ্রেসও করেছে, বামেরাও করেছে, তৃণমূলও অন্য রাজ্যে এই কাজ করেছে বলে কিন্তু অভিযোগও রয়েছে। ঘটনার পরিমাণ এবং পদ্ধতিগত শক্তিতে পার্থক্য থাকতে পারে, কিন্তু এই সমস্যাটা শুধুমাত্র একটি দলের সমস্যা নয়। বন্ধুরা, এটা ভারতের রাজনৈতিক সংস্কৃতির একটা গভীর ক্ষত। চতুর্থ প্রশ্ন হলো, রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিকল্পনা বিষয়টা কি সত্যি? এটা একটা বিশ্লেষকের পূর্বাভাস। এখনো পর্যন্ত বিজেপি বা আরএসএস এটা আনুষ্ঠানিকভাবে কোথাও বলেনি। এটা একটা আশঙ্কা, কিন্তু প্রমাণিত সত্য নয়। কিন্তু আশঙ্কা তখনই গুরুত্বপূর্ণ হয় যখন ভিত্তি থাকে, এবং সেই ক্ষেত্রে ভিত্তি আছে বলেই আলোচনা হচ্ছে। এই প্রশ্নগুলো তুলছি এই কারণে নয় যে অভিযোগগুলো মিথ্যা, তুলছি এই কারণে যে আমাদের নিজেদেরই সত্যের কাছাকাছি থাকতে হবে। একতরফা তথ্য দিয়ে আপনাকে ভয় দেখানোর ইচ্ছে আমাদের উদ্দেশ্য নয়, আপনাকে সত্যটা বোঝানোই একমাত্র উদ্দেশ্য। 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, তারপর একটা সংবিধান তৈরি হয়েছিল। সেই সংবিধান বানিয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর, জওহরলাল নেহরু এবং আরো অনেকে মিলে। তারা জানতেন বন্ধুরা, এই দেশে হাজারো বিভেদ আছে, হাজারো ভাষা, ধর্ম, সংস্কৃতি রয়েছে। এই বৈচিত্র্যকে ধরে রাখতে হলে একটা শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো দরকার। সেই কাঠামোটা আজ যথেষ্ট চাপে আছে, কিন্তু এই কাঠামোটা টিকে থাকবে কিনা সেটা শেষ পর্যন্ত নির্ভর করবে আপনার উপর। আপনি কি প্রশ্ন করছেন? আপনি কি খোঁজ নিচ্ছেন? আপনি কি শুধু এক জায়গার খবর পড়ে সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি একাধিক সূত্র থেকে যাচাই করছেন? গণতন্ত্র একটি অংশগ্রহণমূলক ব্যবস্থা। এটা শুধু 5 বছরে একবার ভোট দেওয়ার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে না। এটা প্রতিদিনের সচেতনতায়, প্রতিদিনের প্রশ্নে থাকে। আপনি কি মনে করেন এই অভিযোগগুলো সত্য? আপনি কি মনে করেন ভারতের গণতন্ত্র আসলেই বিপদে আছে? আপনি কি মনে করেন বিরোধী দলগুলো নিজেরাও সমানভাবে দায়ী? নিচে কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।